কুনিয়ায় নুয়ে পড়ল এমিরেটস, প্রিমিয়ার লিগ জমিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। লা লিগায় চলছে 1 পয়েন্টের খেল, বায়ার্ন মিউনিখ হবে না লেভারকুজেন, নাপোলিকে ডোবালো জুভেন্টাস। এমন কত সব ঘটনা ঘটে গেছে শনি রবির ফুটবলে। সোমবারে নিশ্চয়ই আপনি আরও একবার সেসব নিয়ে কথা শুনতে চান, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। আপনি জানেন কোথা থেকে আমরা শুরু করতে চাই। নাম্বার 1, ইউনাইটেডের ইনসাফ। প্রিমিয়ার লিগে মোটামুটি একটা ইনসাফ কায়েম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক সপ্তাহের ব্যবধানে তারা দুটো দলকে হারিয়েছে, প্রিমিয়ার লিগের দুটো শীর্ষ দলকে। প্রথমে তারা ম্যানচেস্টার ডার্বি জিতলো, এরপরে তারা গিয়ে জিতলো আর্সেনালের বিপক্ষে। তাতে প্রিমিয়ার লিগের টাইটেল রেসটা ওয়াইড ওপেন হয়ে গেছে। আর মাইকেল ক্যারিকের ইউনাইটেডের কোচ হিসেবে সূচনা হয়েছে এমন অপ্রত্যাশিত স্বপ্নের মতো, যেখানে তিনি এই বড় দুটো দলকে হারিয়ে দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড এতদিন কোথায় ছিল সেটা এখন বোধহয় ইউনাইটেড সমর্থকেরা জানতে চাইতেই পারেন, জিজ্ঞাসা করতেই পারেন। এবং তাতে আসলে সবচেয়ে বড় ক্ষতিটা কার হলো, আর্সেনালের নাকি ম্যানচেস্টার সিটির? সম্ভবত ইউনাইটেড সবচেয়ে বেশি 12টা বাজিয়েছে আর্সেনালের। কিভাবে? প্রথমে তারা যখন ম্যানচেস্টার ডার্বিতে জিতলো, তখন ম্যানচেস্টার সিটি তো আসলে পয়েন্ট খোয়ালোই, তাদের পয়েন্ট 0, তারা ওখান থেকে কোনো পয়েন্ট পায়নি। সেই সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে আর্সেনাল যদি জিতে যেত, তাহলে আর্সেনালের শীর্ষস্থানের লিডটা হতে পারত 9 পয়েন্টের। আর্সেনাল সেই সুযোগ হাতছাড়া করেছিল, তারা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে করেছিল গোল 0 ড্র। আর এরপরে যখন আর্সেনালকে ম্যানচেস্টার ইউনাইটেড হারালো, তার আগে উলভসের বিপক্ষে ম্যানচেস্টার সিটি আবার জিতে নিয়েছে। জিতে নিয়ে তারা ওই পয়েন্টের ব্যবধানটা তার মানে কমিয়ে ফেলেছে, আর আর্সেনাল আরও একবার 0 হাতে ফিরেছে। অর্থাৎ এই দুই ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির অর্জন হচ্ছে 3 পয়েন্ট, আর অন্য পাশে আর্সেনালের অর্জন মোটে 1টা পয়েন্ট। এই জায়গাতেই প্রিমিয়ার লিগের টাইটেল রেসটা তাই জমে গেছে। এখনো সবার উপরে আর্সেনাল আছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড যে পারফরমেন্স দেখিয়েছে আর্সেনালের মাঠে গিয়ে, এরপরে আর্সেনালের শীর্ষস্থানটা একটু নড়বড়ে হয়ে গেছেই। ম্যানচেস্টার সিটি যারা উলভসকে হারালো, তারা এখন 4 পয়েন্টে পিছিয়ে। অ্যাস্টন ভিলা তারাও এই সপ্তাহে জিতেছে। সবচেয়ে বড় কথা, ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলের 4 নম্বরে উঠে এসেছে এরকম দুর্দান্ত 2টা জয়ের পরে। আমরা ইউনাইটেডকে নিয়ে কথা বলবো, তবে তার আগে বোধহয় আর্সেনালকে নিয়ে কথা বলা প্রয়োজন। আর্সেনালের যে সমর্থকেরা আগের সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পরে ম্যানচেস্টার ইউনাইটেডকে ধন্যবাদ দিচ্ছিলেন একরকম ভাবে, তারা আবার সেই ধন্যবাদ সম্ভবত ফিরিয়ে নেবেন, কারণ আর্সেনাল যে পারফরমেন্স দেখিয়েছে, এরপরে ওই সংখ্যাটা এখন জাগবে। অথচ এই আর্সেনাল আওয়ে ম্যাচগুলোই ভালোই খেলছিল। 4টা টানা আওয়ে ম্যাচ শেষ করে তারা যখন এমিরেটস স্টেডিয়ামে ইউনাইটেডের মুখোমুখি হবে, তার আগে মিকেল আর্টেটা বললেন তিনি জানেন ইউনাইটেড বেশ ছন্দে ফিরেছে। ম্যানচেস্টার ডার্বি তিনি দেখেছেন এবং তিনি এখন সতর্ক থাকবেন। এইভাবেই তিনি খেলতে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। কিন্তু লাভটা হলো কই? সবশেষ 3টা প্রিমিয়ার লিগ ম্যাচে মোটে 2টা পয়েন্ট আর্সেনালের। এবং এখন আর্সেনাল এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় যে দাপটটা আসলে দেখাতে পারত, সেখান থেকে অনেকটুকু পেছনে চলে এসে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ড্র, তার আগে লিভারপুলের সঙ্গে ড্র, আর এইবার তো নিজেদের ঘরের মাঠে হেরে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। আর এই হারটা তারা হারলো কি করে? যে 2টো গোল তারা করেছে, এই 2টো গোলের একটা আবার আত্মঘাতী, অন্য একটা গোল তারা করেছে সেট পিসে। আপনি জানেন কি করে তারা গোল করেন। কিন্তু আর্সেনালের সমস্যা আসলে ওই গোল করাতেই, গোল করাই আর্সেনালের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই যে সেট পিসের কথা আমরা বলছি, সেট পিসের বাইরেও তো গোল করার আরও সুযোগ আছে, তাই না? মানে যেটাকে আমরা ওপেন প্লে বলি। সেই ওপেন প্লেতে আর্সেনালের দুর্বলতা কি আসলেই ফুটে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে? সম্ভবত তাই। স্পেশালি এই যেটা দেখার পরে আপনার কাছে সেটা মনে হবে, আপনি সেটা বিশ্বাস করতে বাধ্য হবেন। এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে গোল স্কোর 42টা, দ্বিতীয় পজিশনে আছে আর্সেনাল। গোল স্কোরের দিক থেকে ম্যানচেস্টার সিটি সবার উপরে, 47 গোল তারা এখনো পর্যন্ত এইবারের প্রিমিয়ার লিগে করেছে। আর্সেনাল করেছে 42টা, কোনো সমস্যা নাই, তারা সবার উপরে আছে। পার্সেন্ট অফ গোলস ফ্রম সেট পিসেস, তারা সেট পিস একটা তাদের অস্ত্র, তারা যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, আপনি সেটা জানেন। সেখান থেকে তারা 35.7% গোল আদায় করে নিয়েছে এই মৌসুমে, যেটা প্রিমিয়ার লিগের বাকি দলগুলোর কম্প্যারিজনে 4র্থ স্থানে আর্সেনালকে রেখেছে। গোল স্কোরের দিক থেকে সেকেন্ড, গোল সেট পিসের দিক থেকে তারা রয়েছে 4র্থ স্থানে। কিন্তু পার্সেন্ট অফ গোলস ফ্রম ওপেন প্লে, মানে এটা হচ্ছে যত গোল তারা করে, 42টা গোলের ভেতরে কত শতাংশ গোল তারা ওপেন প্লে থেকে করেছে। তারা এই গোলের ভেতরে 57.1% গোল করেছে ওপেন প্লে থেকে, যেটা প্রিমিয়ার লিগের সবার কম্প্যারিজনে 17তম। এইটা কি আর্সেনালের সঙ্গে যায়? বা এইটা কি যে দলটা প্রিমিয়ার লিগ জিতবে বলে আপনি ভাবছেন, ধারণা করছেন, যাদের পটেনশিয়াল দেখা যাচ্ছে, তাদের সঙ্গে খুব বেশি মানানসই? আর্সেনালকে সম্ভবত তাই এই জায়গাতে কিছুটা উন্নতি করতে হবে। আর্সেনাল গত সপ্তাহে যখন নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ড্র করলো, এরপরে মিকেল আর্টেটা এরকম একটা আভাস দিয়েছিলেন যে তাদের প্লেয়ারদেরকে
এই ধরনের ম্যাচে আরো বেশি আগ্রাসী হতে হবে। এখন এই আগ্রাসী হওয়ার প্রবণতাটা মিকেল আর্তেতাই নিজে কমিয়ে দিচ্ছেন কিনা এইরকম একটা আলোচনাও আবার চাউর আছে। যেহেতু তিনি সিস্টেমের কোচ, তিনি বিশ্বাস করেন খেলায় পুরোপুরি নিয়ন্ত্রণ থাকতে হবে এবং একটা পাসও এমন ভাবে দেওয়া যাবে না যে পাসটা দিলে দল আবার ডিফেন্সিভলি ঝুঁকিতে পড়তে পারে। এই রকম সিস্টেমে আপনি যখন দিনের পর দিন কাটিয়ে যাবেন, তারপরে কি ওই আগ্রাসী মনোভাবটা দেখানো সব সময় সম্ভব হয়ে ওঠে? আর্সেনালের ফরওয়ার্ডের কি অবস্থা, মানে আর্সেনালের ফরওয়ার্ডদের কি অবস্থা? আর্সেনালের ফরওয়ার্ডদের অবস্থা বেশ কিছু শূন্য, এবং শূন্যগুলো কোন জায়গায়? বুকায়ো সাকা শূন্যটা গোল করেছেন সবশেষ 13 ম্যাচে সব কম্পিটিশনে। ভিক্টর ইয়োকেরেশ তার শূন্য নন পেনাল্টি গোল, আপনি জানেন তিনি ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন, কিন্তু ওইটা আবার প্রিমিয়ার লিগে, মানে 11 প্রিমিয়ার লিগ ম্যাচে তার কোনো গোল নাই। এইটা একটা দুশ্চিন্তার কারণ। মানে আপনি যখন ইউনাইটেডের সঙ্গে খেলবেন, আপনি গ্যাব্রিয়েল জেসুসকে ব্যবহার করছেন, তিনি হয়তো গোল করতে পারলেন না, পরে যখন ভিক্টর ইয়োকেরেশকে আপনি বেঞ্চ থেকে নামাবেন, তখন তো এক্সপেক্ট করবেন যে তিনি আসলে কিছু একটা বের করে দেবেন। সেটা বুকায়ো সাকার ক্ষেত্রে সত্যি হতে পারে, অথবা সত্যি হতে পারে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জন্য। তিনি 3-0 গোল করেছেন সবশেষ 13 প্রিমিয়ার লিগ ম্যাচে। ননি মাদুয়েকে তিনি 25 প্রিমিয়ার লিগ ম্যাচে এখনো পর্যন্ত গোল করতে পারেন নাই। লিয়ান্দ্রো ট্রোসার তার অবস্থাও ভালো নয়, তিনি অবশ্য একটা গোল করেছেন অনেকগুলো ম্যাচের বিচারে। তো ফরওয়ার্ডদের এই সঙ্গীন অবস্থা আর্সেনালকে খুব একটা সাহায্য করছে না। তারা ডিফেন্সিভলি অনেক সলিড, কিন্তু তারা আবার ইউনাইটেডের কাছে 3টা গোল হজম করেছে। কিন্তু এটাকে আমরা আবার অন্যভাবে দেখতে পারি যে ওটা একটা ওয়ান অফ ছিল। মানে আর্সেনাল ঘরের মাঠে 2টো গোল 3টা গোল খায় না, 125 মতো বোধহয় ম্যাচের সংখ্যা, এরকম একটা ডেটা আছে। সেখানে ঘরের মাঠে যে গোলগুলো তারা হজম করছে, স্পেশালি পরের দুটো, মানে দোরগু যে গোল করেছেন ওটা আটকাবেন কে, মাতিয়াস কুনিয়া যে গোল করেছেন ও আটকাবে কে? ওগুলো তো হয়ে যায়। এরকম ক্লিনিক্যাল স্ট্রাইক সব ম্যাচে তো আসলে ঘটবে না। ডিফেন্সিভলি আমরা ধরে নিলাম যে আর্সেনালের কোনো দুশ্চিন্তার কারণ নাই, কিন্তু ফরওয়ার্ড পজিশনে গোল করার কথায় যখন আপনি আসবেন, তখন আর্সেনালকে দুশ্চিন্তায় তাই পড়তেই হচ্ছে। আর যখন আপনার লিড কমে আসে 4 পয়েন্টে, তখন আর্সেনালের ওই সংখ্যাটা সামনের দিনগুলোতে থাকবে। তবে আমার কাছে মনে হয় যে এখনো আর্সেনাল এইবারে প্রিমিয়ার লিগের ফেভারিট, এবং তারা প্রিমিয়ার লিগটা জিততে পারে তাদের স্কোয়াড ডেপথ এবং তাদের ওই সিস্টেমের কারণেই। কিন্তু আর্সেনাল যতক্ষণ না পর্যন্ত ওই কাজটা করে দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আর্সেনালকে যে বিশ্বাস করা যায় না, সেটার প্রমাণ আমরা দেখলাম এইবার আরও একবার এই সপ্তাহে। আর ম্যানচেস্টার ইউনাইটেড তারা বদলে গেল রাতারাতি। এখান থেকে ইউনাইটেড কই যাবে? সপ্তাহ 2 আগে আপনাকে যদি জিজ্ঞাসা করা হতো, তাহলে আপনি কোনোভাবেই এটা কল্পনা করতে পারতেন না। খোদ ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকও এটা হয়তো বিশ্বাস করতেন না যে এইভাবে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানো সম্ভব। যে 2টো জয় তারা পেয়েছে, সেখানে তারা বেসিক কাজগুলো মোটামুটি ঠিক করেছে। তারা ডিফেন্সটাকে সলিড বানিয়েছে, তাদের মিডফিল্ডাররা পারফর্ম করছে, ফ্রন্ট লাইনে মাতিয়াস কুনিয়া হয়তো পরে নামছেন, কিন্তু পরে নেমেও তিনি ইম্প্যাক্ট রাখছেন, যেটা আর্সেনালে হচ্ছে না। মানে কুনিয়া যে 2টো ম্যাচে বদলি হিসেবে নামলেন, একটা তো তিনি গোল করেছেন, আরেকটাতে তার অ্যাসিস্ট আছে, কিন্তু এইরকম কন্ট্রিবিউশন আপনি পাচ্ছেন না আর্সেনালের ফুটবলারদের কাছ থেকে। ঠিক বৈপরীত্য, তাই না? তো এইরকম একটা হেলদি টিমের যখন পরবর্তী ফিক্সচার থাকে ফুলহ্যাম, টটেনহ্যাম, ওয়েস্ট হ্যাম, এভারটন, ক্রিস্টাল প্যালেসের সঙ্গে, যার ভেতরে টটেনহ্যাম, ওয়েস্ট হ্যাম, ক্রিস্টাল প্যালেস সবাই এখন স্ট্রাগল করছে, তখন আপনি এক্সপেক্ট করবেন যে ইউনাইটেড বোধহয় এই মুহূর্তটাকে যদি ক্যাশ ইন করতে পারে, এখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোর নতুন একটা মিশন শুরু হতে পারে। মাইকেল ক্যারিক যা দেখাচ্ছেন, এরপরে ইউনাইটেড সমর্থকেরা সম্ভবত সেই ভরসাটা কিছুটা রাখবেন। আর লিভারপুল যখন এই সপ্তাহে হেরেই গেছে আরো একবার বোর্নমাউথের কাছে, তখন ইউনাইটেডের জন্য এই সপ্তাহ ছিল সব মিলে দারুণ এবং দুর্দান্ত। চলুন এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে, একের লড়াই। মানে আসলেই এটাকে আপনি একের লড়াই হিসেবে ধরতে পারেন। আগের রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে, পরের রাতে খেলা বার্সেলোনার রিয়াল ওভিয়েদোর সঙ্গে, যারা লা লিগার পয়েন্ট টেবিলের তলার দল। সেই ম্যাচে প্রথম 45 মিনিটে যখন বার্সেলোনা গোল করতে পারে না, তখনও রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের সবার ওপরে 2 পয়েন্টের লিড নিয়ে। অথচ এমনটা কি হওয়ার কথা ছিল? বার্সেলোনা কিছুটা প্রেসারিত ছিল, তাই না? সেকেন্ড হাফে গিয়ে বার্সেলোনা ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে, এবং তার ভেতরে যে 3টা গোল তারা করেছে, সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে স্বাভাবিকভাবেই লামিন ইয়ামালের ওই দুর্দান্ত কামাল করা গোলটা। মুন্দো দেপোর্তিভো সেটাকে বলছে লামিনাজো, মানে গোলাজো যে বলা হয় তার সঙ্গেই তারা মিলিয়ে বলছে, আর দিয়ারিও স্পোর্ট বলছে স্পেকটাকুলার, মানে স্প্যানিশ ভাষায়
স্পেকটেকুলারকে আপনি যদি মানে বলেন যা দাঁড়ায় তাই দাঁড়ায়। এই পুরো ম্যাচের সবচেয়ে স্পেকটেকুলার ঘটনা বা গোল ওটা ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু হান্সি ফ্লিককে কিন্তু পরিবর্তন করতে হয়েছে। সেকেন্ড হাফের শুরুতেই তাকে জোস কোন্দেকে নামাতে হয়েছে। কানসেলোকে তিনি স্টার্ট দিয়েছিলেন, জেরার্ড মার্টিনকে তুলে কোন্দেকে তিনি নামালেন। সিস্টেমে তার পরিবর্তন এসছে, পেদ্রি ছিলেন না, আমরা সেখানে আরও একবার ডিয়ং কাসাদোকে দেখেছি। এই জায়গায় বেশ কিছু পরিবর্তন করিয়ে ওভিয়েদোর সঙ্গে ম্যাচটা বার্সেলোনা বের করেছে। বার্সেলোনার জন্য কাজটা প্রথমার্ধে সহজ ছিল না, দুই অর্ধে আপনি দুই বার্সেলোনাকে দেখেছেন। এখন কথা হচ্ছে বার্সেলোনার এই প্রেশারটা এলো কোত্থেকে? প্রেশারটা এলো কারণ আগের দিন ভিয়ারিয়ালের সঙ্গে রিয়াল মাদ্রিদ ভালো একটা জয় পেয়েছে, আর বার্সেলোনা জানে তাদেরকে এখন জিততে হবে। এইরকম একটা চাপ যখন আপনার উপরে এসে পড়ে তখন যে কোনো কাজই কঠিন হয়ে যায়। তাই বলছি আমি, এটা একটা একের লড়াই। এখানেও 2 সপ্তাহ আগে কোনো লড়াই ছিল না, কিন্তু গত 2 সপ্তাহ ধরে এই লা লিগার চেহারাটাও অনেকটুকু পাল্টে গেছে, কিন্তু পয়েন্ট টেবিলটা গত সপ্তাহের মতোই আছে। আতলেতিকো মাদ্রিদ যারা 3-0 গোলে জিতেছে, সেখানে আরও একবার ইউলিয়ান আলভারেজের গোল করা হয় নাই। তিনি তার ক্যারিয়ারের অন্যতম বড় গোল খরা খাটাচ্ছেন, 615 মিনিট তার কোনো গোল করা হয়নি। এর চেয়ে বেশি তিনি অবশ্য ম্যানচেস্টার সিটিতে সময় পার করেছিলেন, ওটা আতলেতিকো মাদ্রিদকে খুব একটা সাহায্য করছে না। কিন্তু এই ম্যাচে অন্ততপক্ষে আতলেতিকো সেটা প্রয়োজন হয় নাই। ভিয়ারিয়াল তারা হেরে গেছে রিয়াল মাদ্রিদের কাছে, সেই কারণে তারা পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে বার্সেলোনার যে অ্যাসাইনমেন্ট এখনো শেষ হয় নাই সেটা নিয়ে একটু কথা বলা দরকার। রিয়াল মাদ্রিদ এই সপ্তাহে মোটামুটি একটু স্বস্তিতে থাকবে। তারা বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচ ডেতে, যেখানে সবগুলো ম্যাচ একই সময়ে আয়োজিত হবে। সেই ম্যাচে আরবেলোয়ার প্রতিপক্ষ হচ্ছেন জোসে মরিনিও। এই দুজন একসঙ্গে রিয়াল মাদ্রিদে কাজ করছেন, ওটার একটা আলাদা আবহ থাকবে, আলাদা একটা মাত্রা থাকবে। কিন্তু রিয়াল মাদ্রিদ যেহেতু পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে, তাদের খুব একটা দুশ্চিন্তা করার তেমন কিছু নাই। কিন্তু বার্সেলোনা তো আছে 9 নম্বরে, তাদেরকে টপ 8-এ ঢুকতে হবে, এবং টপ 8-এ তারা ঢুকতে না পারে তাদেরকে এক্সট্রা 2 ম্যাচ খেলতে হবে। সেটা লা লিগায় তাদেরকে একটা প্রভাবে রাখবে হয়তো, কারণ এক্সট্রা 2 ম্যাচ যখন খেলতে হয় তখন লা লিগার গেম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। প্লেয়াররা তো এখন নিয়মিত কমপ্লেন করেন যে অনেক ম্যাচ হয়ে যাচ্ছে, এর ভেতরে কে এক্সট্রা 2 ম্যাচ খেলতে চায়। কোপেনহেগেনের সঙ্গে তাই ঘরের মাঠে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে জিততে চাইবেই, এবং শুধুমাত্র জিততে তো হবে না, বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে ধরে নেওয়া যায় যে বড় একটা ব্যবধানে জিতলে বার্সেলোনা টপ 8-এ রিয়াল মাদ্রিদের মধ্যে ঢুকে যাবে। রিয়ালেরও এই ম্যাচটা জেতা প্রয়োজন। আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ বোদোগ্লিম্ত, যে বোদোগ্লিম্ত ম্যান সিটিকে হারিয়েছে, কিন্তু বোদোগ্লিম্ত ম্যান সিটিকে হারিয়েছিল নিজেদের ঘরের মাঠে। আতলেতিকো এবার নিজেরা ঘরের মাঠে বোদোগ্লিম্তের এগেইনস্টে খেলবে, ওই ম্যাচে আতলেতিকোই ফেভারিট। আর অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের সামনে একটা সমীকরণ আছে, তারা ঢুকে যেতে পারে প্লে অফ পজিশনটায় তাদের ম্যাচ স্পোর্টিং সিপির সঙ্গে। এবার যাই আমরা একটু রিয়াল মাদ্রিদে। ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচটা বার্সেলোনার জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। মানে বার্সেলোনার জন্য কেন বললাম, কারণ বার্সেলোনা এই ম্যাচটায় হয়তো প্রত্যাশা করেছিল রিয়াল মাদ্রিদ পয়েন্ট লুজ করলেও করতে পারে, কারণ ভিয়ারিয়াল লা লিগায় বেশ কনসিস্টেন্ট, এবং ফার্স্ট হাফে ওই ম্যাচেও কোনো রকম কোনো গোল হয় নাই। ভিয়ারিয়ালও মোটামুটি চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে 2 গোল করেছেন এবং রিয়াল মাদ্রিদ উতরে গেছে। তাতে একটা ক্লিন শিটও রিয়াল মাদ্রিদের রাখা হয়েছে। কেন বার্সেলোনা মুখিয়ে ছিল এই ম্যাচে, তার অন্যতম কারণ এই ক্লিন শিটটা। 2014 সালের পরে এই লা সেরামিকায় অর্থাৎ ভিয়ারিয়ালের মাঠে রিয়াল মাদ্রিদ এতদিন ক্লিন শিট রাখতে পারছিল না, সেটা তারা এবার রাখতে পেরেছে। এমবাপ্পের গোল, এমবাপ্পের রেকর্ড, রিয়াল মাদ্রিদের ভালো খেলা, এসব কিছু ছাপিয়ে তাই আমার কাছে মনে হয় ক্লিন শিট রাখাটা রিয়াল মাদ্রিদের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। তবে দিন শেষে কথা বলতে হয় গোল করেছেন যারা, তাদেরকে নিয়ে। তাই কিলিয়ান এমবাপ্পের রেকর্ডটা এই সপ্তাহেও আমরা মিস দিচ্ছি না। এমবাপ্পে একটা রেকর্ড হয়েছে, তিনি লা লিগায় 20 এবং 21 নম্বর গোলটা করেছেন ভিয়ারিয়ালের এগেইনস্টে, এবং এই 2 গোল করে তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসে টানা অন্ততপক্ষে 2 মৌসুমে লা লিগায় 20+ গোল করা যে রেকর্ড আছে 10 জনের, তার ভেতরে এমবাপ্পে ঢুকেছেন। সবার শেষের নামটা কিলিয়ান এমবাপ্পে। 2, গনজালো ইগাইনো 2 সিজন 20+ গোল করেছিলেন, কারিম বেনজিমার 4টা, রোনালদো নাজারিওর 3টা, পাহিনোর 4টা, আলফ্রেডো ডি স্টেফানো, উগো সানচেজ, ফেরেং পুস্কাস, ক্রিস্টিয়ানো রোনালদো সবাই আছেন সেই লিস্টটাতে। আমরা এবার যাই পয়েন্ট নাম্বার 3-এ, হট বিয়াঙ্কো নেরি। এটা আমার শিরোনাম নয়, এটা তুত্তো স্পোর্টের শিরোনাম, যে বিয়াঙ্কো নেরি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা ইউভেন্টাসের ডাক নাম, তাদেরকে যে নামে ডাকা হয়, সেই বিয়াঙ্কো নেরিরা যে খেল দেখিয়েছে নাপোলির বিপক্ষে, এরপরে হট বিয়াঙ্কো নেরি না বলে আর কোনো উপায় নাই। 3-0 গোলে আন্তোনিও কোন্তের দলকে হারিয়েছেন লুচিয়ানো স্পালেত্তি।
মানে যে লুচিয়ানো স্পালেত্তি আগে নাপোলির কোচ ছিলেন আর যে ইউভেন্টাসে কোচিং করিয়ে আন্তোনিও কোন্তে হয়েছেন অ্যাজ আ কোচ, সেই মাঠে গিয়ে এইভাবে নাপোলির হেরে যাওয়া আর ইউভেন্টাসের হারিয়ে দেওয়া নাপোলিকে টাইটেল রেস থেকে একরকম অফিসিয়ালি সম্ভবত ছিটকে দিয়েছে। তবে আমরা একটু কথা বলতে চাই ইউভেন্টাসকে নিয়ে, যে ইউভেন্টাস একটা চক্র পূরণ করেছে। স্পালেত্তি তার প্রথম হারটা দেখেছিলেন ইউভেন্টাসের কোচ হয়ে আসার পরে এই নাপোলির এগেইনস্টে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে। এই জানুয়ারির মাঝামাঝি সময় বা শেষ অংশে এসে সেই শোধটা বিয়াঙ্কোনেরিনা নিয়ে নিয়েছে এবং 3-0 গোলের যে স্কোর লাইনের কথা বলছি সেটার ডমিনেশন দেখতে হলে আপনাকে গোটা ম্যাচটাই সম্ভবত দেখতে হবে, যেখানে সেই লোকাতেল্লি থেকে শুরু করে সামনের দিকে কেনান ইয়েলদিজ সবাই আসলে দুর্দান্ত করেছেন। এবং সবকিছু মিলে স্পালেত্তির যে রেকর্ডটা দাঁড়িয়েছে এখনো পর্যন্ত ইউভেন্টাসের কোচ হিসেবে সেটা বেশ ইমপ্রেসিভ। 16 ম্যাচ 12 জয়, 4টা ড্র, 2টো হার। গত সপ্তাহে সেরিয়াতে ওই হারটা না হলে পরে ইউভেন্টাস হয়তো আরও সুবিধাজনক জায়গায় থাকতে পারত। ইউভেন্টাস পরে চ্যাম্পিয়ন্স লিগে জিতেছে, এরপরে তারা নাপোলিকেও হারিয়ে দিয়েছে। কিন্তু নাপোলির যে 12টা বেজে গেল এটার সমাধান আসলে কি হবে? টাইটেল রেস থেকে তারা যে ছিটকে গেল, আরও একটা ম্যাচ তারা হারলো। সবশেষ 5 ম্যাচে মোটে 1টা জয় সাসুওলোর সঙ্গে গত সপ্তাহে। এরপর থেকে এর মাঝামাঝি মানে আগে পরে সব মিলিয়ে সেরিয়াতে মোটেই জয় দেখা পাচ্ছেন না আন্তোনিও কোন্তে। আর আন্তোনিও কোন্তে বলছেন তার দল এই মুহূর্তে একটা ঝড়ের ভেতরে আছে এবং তার দল আছে একটা নৌকায়। মানে ভাবছেন যে কি দর্শন তত্ত্ব নিয়ে এলাম। আমি বলছি না, আন্তোনিও কোন্তে নিজে বলছেন আমার কি দোষ। তিনি বলছেন আমার নৌকা এখন ঝড়ের কবলে পড়েছে, এখান থেকে কেউ নামাতে পারবে না, সবাই মিলে সামাল দিতে হবে। এই ঝড় খুব দ্রুত থামবেও না, তবে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস দিয়ে নাপোলি আর কত দূর যাবে? মানে নাপোলির ইনজুরির সমস্যা আছে গাদা গাদা, যদিও রোমেলু লুকাকু ফিরেছেন, কিন্তু আরও যাদের ফেরার কথা ছিল তারা সময় মতো ফিরতে পারছেন না। তাদের ফেরার সময় কাছাকাছি আসে, এরপর 1-2 করে আবার ইনজুর্ড হয়ে যান। আর আন্তোনিও কোন্তে সেই দুষ্টু চক্রের ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছেন। কিন্তু যে ঝড়ের কথা তিনি বলছেন আর মনে করিয়ে দিচ্ছেন যে ঝড় এখনো থামবে না, সেটা তিনি আসলে কি ইঙ্গিত দিতে চাইলেন? স্কুদেতো রেসে তো আর আন্তোনিও কোন্তের থাকার কোনো সম্ভাবনা নাই, থাকা উচিত না এই হারটার পরে স্পেশালি। এরপরে তিনি কি সম্ভবত চেলসির সঙ্গে ম্যাচের কথা বলছেন, মানে চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার সময় রাতে বাংলাদেশ সময়, সেইখানে চেলসির বিপক্ষে এই 25 নম্বরে থাকা নাপোলিকে জিততে হবে। 25 নম্বর মানে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে তারা 25 নম্বর, টপ 24 তাদেরকে ঢুকতে হবে, চেলসিকে তাদেরকে হারাতে হবে এস্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনায়। ওই ম্যাচটায় না হারাতে পারলে ইতালির চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের আগে ছিটকে যাবে গ্রুপ স্টেজ থেকে, মানে লিগ ফেজ থেকে। তিনি কি এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন যে ঝড় আসলে চেলসির ম্যাচের পরেও চলবে? জানি না। আন্তোনিও কোন্তে অনেক সময় অনেক কথা বলেন যার মানে খুঁজে বের করা খুব কঠিন। তবে ইন্টার মিলান সবার উপরে আছে, এটা আগের মতোই। ইন্টার মিলান এই সপ্তাহে পিসার সঙ্গে 2-0 গোলে পিছিয়ে পড়ে 6 গোল দিয়ে ম্যাচটা বের করেছে। এইসি মিলান আর রোমা 1-1 গোলের একটা এন্টারটেইনিং ড্র হয়েছে। নাপোলি আছে 4 নম্বরে, ঠিক 1 নম্বর পেছনে ইউভেন্টাসের অবস্থান। তবে একটু ইন্টার মিলানকে নিয়ে কথা বলা প্রয়োজন। ইতালিতে আমরা কি জানি যে ওই দলগুলো খুব বেশি গোল করে না, তাই না? কিন্তু ইন্টার মিলান এবার সেটা একটু ভেঙে দিচ্ছে, এবার তারা নতুন করে বোধহয় সেটা লিখছে। এই পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে টপ স্কোরিং টিমটার নাম হচ্ছে বায়ার্ন মিউনিক। 2 নম্বরে আছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির আছে 47টা গোল, কিন্তু ওদিকে ইন্টার মিলানের গোল হয়ে গেছে 52টা। মানে টপ 5 লিগে টপ স্কোরিং এর দিক থেকে বায়ার্ন মিউনিক আর বার্সেলোনার পরে 3 নম্বর জায়গাটা এই মুহূর্তে ইন্টার মিলানের। যতই আমরা ইন্টারকে বলি যে বড় ম্যাচ জিততে পারে না, কিন্তু ছোট দলগুলোর সঙ্গে তারা ভুরি গোল করছে এবং এটা তো একটা বেশ ইমপ্রেসিভ ডেটা হিসেবে গণ্য করা যেতে পারে লিগের এই স্টেজে। এবার যাই আমরা পয়েন্ট নাম্বার 4-এ। লেভারকুজেন হবে না বায়ার্ন মিউনিক। এটা আমরা কি করে বুঝলাম? এটা আমরা বুঝলাম যখন অসবার্গের কাছে বায়ার্ন মিউনিক এই সপ্তাহে হেরে গেল, তাও আবার আলিয়াঞ্জ এরিনায়, তাও আবার 1-0 গোলে এগিয়ে থাকা ম্যাচে তারা 2-1 গোলে হারলো। এখন অসবার্গ আবার এইভাবে বায়ার্ন মিউনিখকে থামিয়ে খুব অভ্যস্ত। এটার একটা অতীত ইতিহাসও আছে। মানে এই যে 27 ম্যাচ পরে বায়ার্ন মিউনিখ হারলো, এটা তো একটা রেকর্ড, তাই না? যে 27 ম্যাচ ধরে একটা দল অপরাজিত। সেই মার্চ মাসে তারা বুন্দেসলিগায় হেরেছিল, এই সিজনে তারা এই প্রথম বুন্দেসলিগায় হারলো। অসবুর্গ এই কাহিনী আরও আগেও ঘটিয়েছে। মানে 2014 সালে যখন বায়ার্ন মিউনিখ তাদের ইতিহাসের সবচেয়ে বড় আনডিফিটেড রানটা মেক করছিল 53 ম্যাচের, সেইবারও এই
অসবুর্গের কাছে হেরে ওই 53-তে তাদের ওই রেসটা শেষ হয়েছিল বা ওই দৌড়টা শেষ হয়েছিল। এইবার 2026 সালে ঠিক একই ঘটনা ঘটলো এবং তারপরে যেহেতু এই মৌসুমে আর বায়ার্ন মিউনিখের অপরাজিত থেকে শেষ করা হচ্ছে না, তারা যেহেতু ইনভিনসিবল হবে না, এরপরে লেভারকুজেন কি করলো, সাথে সাথে তারা একটা টুইট করলো, মানে টুইট মানে এক্স আর কি, টুইট তো আর নাই, এক্সে তারা একটা পোস্ট করলো। বায়ার্ন মিউনিখ মাঝখানে 24 জানুয়ারি একটা ছবি পোস্ট করেছিল, তারা লিখেছিল জাস্ট আ চিল টিম দ্যাট হ্যাজন্ট লস্ট আ বুন্দেসলিগা গেম। এই যে বুন্দেসলিগা ম্যাচ এখনো হারে নাই বায়ার্ন মিউনিখের সোশ্যাল হ্যান্ডেল থেকে যে পোস্টটা করা হয়েছিল, লেভারকুজেন কিছুই করে নাই, জাস্ট এটা শেয়ার দিছে একটা, মানে বায়ার্ন মিউনিখ যেই মুহূর্তে হেরেছে সেই মুহূর্তে তারা একটা শেয়ার দিয়ে একটা ইমোজি ব্যবহার করেছে, মানে খোঁচার জায়গায় আছে। যে কাজ লেভারকুজেন করেছে শাবি আলোনসোর আন্ডারে, এটা বায়ার্ন মিউনিখের যে এবার করা হচ্ছে না এবং কাজটা যে মোটেই সহজ না, সেটা আমাদেরকে লেভারকুজেন মনে করে দিয়েছে। আর অসবুর্গ তার তো আনন্দে ভাসছে, তারা আনন্দে ভাসতে ভাসতে যেসব পোস্ট করছে সেটা আরেকটা দেখার মতো বিষয়। এই হচ্ছে তাদের বায়ার্ন মিউনিখকে হারানোর পরে সোশ্যাল মিডিয়ার পোস্টটা। only 2 teams to beat বায়ার্ন মিউনিখ, একটা আর্সেনাল, একটা অসবুর্গ। আপনি জানেন যে এই ছবিটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, ওই টিভি সিরিজটা দ্য অফিস বোধহয় অনেকে দেখেছেন, তারা হয়তো রিলেট করতে পারবেন, যারা দেখেন নাই তারাও জানেন ওই মিমটার টেমপ্লেট খুবই কমন এবং সবাই কম বেশি জানেন। এরপর তারা আরও পোস্ট করছে, মানে তারা ওই আতিশয্যে একটার পর একটা পোস্ট করেই যাচ্ছে। পরেরটা হচ্ছে যে চেলসি যেহেতু 3-0 গোলে পিএসজিকে হারিয়েছিল এবং বায়ার্ন মিউনিখ যেহেতু চেলসিকে 3-1 গোলে চ্যাম্পিয়ন্স লিগে হারালো, এটা ছিল ক্লাব বিশ্বকাপে, এইটা ছিল হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, আর বায়ার্ন মিউনিখকে যেহেতু অসবার্গ হারিয়ে দিল, তার মানে আর উই দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নাও, এইটা এখন তারা জানতে চাইছে। এর ভেতরে আবার ম্যানচেস্টার ইউনাইটেড একটু দাবি করে বসতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেড তো আবার ওই যে আর্সেনালকে হারিয়েছিল, আর্সেনাল তো আবার বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল, এইভাবে করে আবার ঘুরে ফিরে অন্যদিকে যেতে পারে। যাই হোক, বায়ার্ন মিউনিখ হেরেছে, তাতে অবশ্য বুন্দেসলিগার খুব একটা এদিক সেদিক হয়নি, মানে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে হয়তো পয়েন্টের ব্যবধান কমেছে 2 নম্বরে থাকা, তাতে বুন্দেসলিগার এমন কিছু যাবে আসবে বলে মনে হয় না। কিন্তু লিগ আতে এই সপ্তাহে একটা পরিবর্তন এসেছে। পিএসজি বেশ কষ্টার্জিত জয় পেয়েছে 1-0 গোলে ব্র্যাডলি বারকোলা, যেখানে 79 মিনিটে গোল করেছেন, আর পিএসজি তাতে সবার উপরে উঠেছে, লস খেয়ে গেছে এই সপ্তাহে। মেলা দিন পরে পিএসজি আবারও সবার উপরে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অলিম্পিক লিও, যারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। লিওর এই যে 4-এ চলে আসা, এর পেছনে একজন ফুটবলারের আলাদা করে অবদান আছে, তিনি এন্দ্রিক, যিনি করেছেন হ্যাট্রিক। এবং এই লিগ আতে 3 ম্যাচে, মানে অলিম্পিক লিওতে যোগ দেওয়ার পরে 3 ম্যাচে তার ডেটা যথেষ্ট ইমপ্রেসিভ। 19 বছর বয়সী এই স্ট্রাইকার রিয়াল মাদ্রিদ ছেড়েছেন এই আশায় যে তিনি গেম টাইম পাবেন। গেম টাইম পেলে লাভ কি হবে, যেহেতু বিশ্বকাপ থেকে আমরা 6 মাস দূরে আছি, তার চেয়েও কম সময়, সেখানে এন্দ্রিক তার দাবিটা জানিয়ে রাখতে পারবেন। 3 ম্যাচের ডেটা তার পক্ষে কথা বলছে। প্রথম ম্যাচে তিনি 1 গোল করেছেন, পরের ম্যাচে তিনি অ্যাসিস্ট করেছেন, আর এবার তো মেটসের বিপক্ষে তিনি হ্যাট্রিকই করেছেন। এই ধারাটা যদি অব্যাহত রাখতে পারেন, আমি জানি যে লিগ আর লা লিগা, প্রিমিয়ার লিগ এগুলো হয়তো এক নয়, কিন্তু এই ধারা অব্যাহত রাখতে পারলে, এই আত্মবিশ্বাস যদি তার থাকে, তাহলে হয়তো এন্দ্রিক বিশ্বকাপে ব্রাজিল দলে টিকে গেলেও যেতে পারেন, যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে একেবারে শুরু থেকে। এবার যে আমরা পয়েন্ট নাম্বার 5, এবার ফিরবে লেস্টার সিটি। যেহেতু 4টা লিগ ওখানে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা লিগ বাকি আছে, তাই না? মানে চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ডের 2nd ডিভিশন যেই ফুটবলটা, কারণ সেখানে হামজা চৌধুরী খেলেন। হামজা চৌধুরীর দল লেস্টার সিটি এই সপ্তাহেও হেরে গেছে অক্সফোর্ড ইউনাইটেডের কাছে, তারা হেরেছে 2-1 গোলে হেরেছে। এই হারের পরে তাদের স্প্যানিশ কোচ আর ওই পদে নাই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মাতি সিফুয়েন্তে লেস্টার সিটির কোচ হিসেবে আর থাকছেন না। বাজে ফর্মের কারণে তাকে সরে যেতে হলো, কারণ তিনি তার সবশেষ 5 ম্যাচে মোটে 1টাই জিতেছেন, তাও আবার ওয়েস্ট ব্রমের সঙ্গে, মানে চ্যাম্পিয়নশিপের ম্যাচের কথা বলছি। আর যদি সব মিলে ধরেন তাহলে 6 ম্যাচের ভেতরে 2টো জয় ধরতে হবে, কারণ মাঝখানে এফএ কাপের একটা ম্যাচে তারা জিতেছে, জেতাটাই তাদের জন্য প্রত্যাশিত ছিল। কিন্তু লেস্টার সিটি চ্যাম্পিয়নশিপে আছে 14 নম্বরে এবং একের পর এক হার তাদেরকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে প্রমোশনের স্বপ্ন তো দূরে থাক, তারা ক্রমেই নিচে নামছে। এখান থেকে তো তারা নিচে নামতে চাইবে না। এই লেস্টার সিটি, যারা কয়েক বছর ধরেই শুধুমাত্র কোচ বরখাস্তই করছে, সেটা তাদেরকেও আসলে সাহায্য করছে না। এই মাতি সিফুয়েন্তের রেকর্ড লেস্টার সিটির এই গত 10-15 বছরের ইতিহাসের সবচেয়ে খারাপগুলোর একটা। মানে ফন নিস্টেলরয় তো আরো কম দিন কাজ করেছিলেন, তার রেকর্ডও যথেষ্ট বাজে। উইন পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি, সেই থেকে 37%-এর একটু কম এই মাতি সিফুয়েন্তের এই উইন পার্সেন্টেজ। মোট 30টা ম্যাচ তিনি
দল পরিচালনা করছেন লেস্টার সিটিকে এই সপ্তাহ বলছি এই সিজনের গোড়ার দিকে তিনি দলের দায়িত্ব নিয়েছিলেন। উইন আছে 11টা, লসেস 10টা, গোল স্কোর 41টা, গোল খেয়েছে আবার 43টা। সিফুয়েন্তে চলে গেলে লেস্টার সিটির কী লাভ হতে পারে? একটা সম্ভাব্য লাভ হচ্ছে এই দুজনের খুব একটা মানে সম্পর্ক হয়তো ভালো, মানে হামজার সাথে সম্পর্ক আপনি খারাপ করবেন কি করে, হামজা তো ওই টাইপেরই মানুষ, কিন্তু সিফুয়েন্তে খুব একটা সুবিধার নন যিনি আসলে যার আন্ডারে হামজা চৌধুরীর ইমপ্রুভমেন্ট হচ্ছিল, বরং ওটা কিছু দিক থেকে বোধহয় থেমেও যাচ্ছিল বা থমকেও যাচ্ছিল। আগের বার চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে যখন ধারে হামজা চৌধুরী খেলছিলেন তখন তিনি প্রতি ম্যাচ খেলেছেন এবং প্রতি ম্যাচে তিনি একটা ইম্প্যাক্ট রাখছিলেন। কিন্তু এই মাতি সিফুয়েন্তে যখন থেকে লেস্টার সিটির দায়িত্ব নিয়েছেন, হামজা চৌধুরীকে তিনি এহেনও কোনো পজিশন নাই যেখানে তিনি চেষ্টা করেন নাই। তিনি রাইট ব্যাক খেলিয়েছেন, লেফট ব্যাক খেলিয়েছেন, সিডিএম খেলিয়েছেন, কখনো কখনো সামনে কমিট করার দরকার হলে তাও করেছেন। তাতে আদতে যা ঘটেছে, লেস্টার সিটির ব্যালেন্স হারিয়েছে, লেস্টার সিটি ম্যাচের পর ম্যাচ হেরেছে। আমি বলছি না যে লেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিসের নাম হামজা চৌধুরী, কিন্তু হামজা চৌধুরী লেস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ পিস। শুধুমাত্র মাঠের খেলাতে নয়, মাঠের বাইরেও তার একটা বড় ধরনের ভূমিকা আছে। মানে এই ক্লাবটার সঙ্গে হামজার মতো এতদিন ধরে আর কেউ নয় যে নেই। মালিক পক্ষ যারা আছে, মানে থাই বংশোদ্ভূত যে মালিক পক্ষ যারা আছেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো আবার হামজা চৌধুরী, তারা হামজা চৌধুরীকে রাখতেই চান। এই যে সিফুয়েন্তে চলে গেলেন, এরপরে নতুন কোচের নিয়োগে হয়তো সিনিয়র প্লেয়ারদেরকে জানতে চাওয়া হবে যে তোমরা কোচ হিসেবে কাকে চাও, বা তারাই হয়তো ডিসিশন নেবেন দিন শেষে। কিন্তু হামজা এবং লেস্টার সিটির জন্য এই ডিসিশনটা সম্ভবত খুব বেশি জরুরি ছিল, কারণ দিনের পর দিন এইভাবে হেরে যাওয়া লেস্টারের জন্য অন্তত পক্ষে ভালো কিছু বয়ে আনছিল না। দেখা যাক লেস্টার সিটি এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে পারে কি না। এই ছিল আমার এই সপ্তাহের 5 বিশালী। চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে খুব বেশি কথা বললাম না, কারণ দ্য ফুটবল শো আছে এবং যেহেতু মঙ্গলবারে এবার চ্যাম্পিয়ন্স লিগ নাই, বুধবার রাতে, তাই খুব বেশি আর্লি হয়ে যায়। মঙ্গলবারে চ্যাম্পিয়ন্স লিগের সবগুলো প্রিভিউ আপনি দেখতে পাবেন দ্য ফুটবল শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.